আমাদের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যত মানুষের প্রাণহানি হয়েছে তার মধ্য দিয়ে আমরা শ্রমিকরা আসলে কি পেল। শ্রমিক ইস্যুটা একই সাথে একটা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন। ফলে সেই জায়গায় আসলে আমাদের তরুণ বলি, মধ্যবিত্ত বলি, শিক্ষিত রাজনৈতিক সচেতন কর্মী যারা, তাদেরকে কাজ করতেই হবে। 2026 শ্রম আইনটা খুললে আপনারা প্রথমেই দেখবেন যে পুরো শ্রম আইনে কোথাও মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দটা ব্যবহার করা হবে। এটা মনে হতে পারে নারী হইলেই কি মহিলা হইলেই কি। মালিক যেই প্রোটিন খায় সেই প্রোটিন আপনি শ্রমিকরা খাইতে বলবেন না। আপনি বলবেন লাল শাক খাও, তুমি কচুর শাক খাও। ঠিক আছে, কচুর শাক, লাল শাক আমি এগুলো খাইলাম, কিন্তু আমার প্রোটিনের চাহিদা তো সবকিছুর মধ্যে পূরণ হবে না। মেশিন থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, শব্দ, প্রত্যেকটা জিনিসের মনে হবে যে এদের বোধহয় প্রাণ আছে, কিন্তু শ্রমিকদের প্রাণ নেই। আমরা ইতিহাসে যতটুকু দেখেছি, কোনো ইতিহাসই দেখায় না শ্রমিকরা জান না দিলে বা বাংলাদেশের মানুষ না জান না দিলে বা বড় কোনো আন্দোলন না হলে কোনো পরিবর্তন বা আইনেরও ম্যাসিভ পরিবর্তন হয়েছে। আমাদেরকে গণ অভ্যুত্থান নতুন ভাষা দিয়েছে এবং নতুন প্রত্যাশাও দিয়েছে। সেই প্রত্যাশার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যেই অর্জন বা গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা, সেটা আসলে কতটুকু অর্জন হতে পেরেছে সেই হিসাব নিকাশটাও আসলে আমাদের এই শ্রম পরিবেশের ক্ষেত্রে করাটা আমি জরুরি মনে করি। আমার সৌভাগ্য হয়েছিল, আমি বলতে পারি, যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে শ্রম সংস্কার কমিশনে কাজ করার এবং টিসিসিতে কাজ করার, এবং এই সুযোগটা তৈরি হয়েছে আসলে গণ অভ্যুত্থানের মধ্যে। গণ অভ্যুত্থান না হলে এই কোনোটা প্ল্যাটফর্মেই কাজ করতে পারতাম কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। তো যখন আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছিলাম, সাদিয়া, ফারজানা, দিনা যেটা বললেন যে আসলে অধ্যাদেশগুলোর মধ্যে এসছে কিনা বা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে কিনা। ঐক্যমত্য কমিশনে যে 11টা কমিশন তৈরি হয়েছিল, তার মধ্যে নারী কমিশন বা শ্রম কমিশন সহ 5টা কমিশন আসলে যুক্ত হতে পারে নাই, যে কোনো কারণেই হোক। কিন্তু যে 131টা অধ্যাদেশ হয়েছিল, সেই 131টা অধ্যাদেশের মধ্যে শ্রম সংস্কার কমিশনের পরে শ্রম অধ্যাদেশ যেটা হয়, সেই অধ্যাদেশটা আমরা বলতে পারি প্রায় অল্প কিছু পরিবর্তন, যদিও অল্প কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো পুরোটাই আসলে বলা যায় আইনে পরিণত হয়েছে। যখন আমরা এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তখন আমাদের কাছে বারবার খুব জরুরিভাবে মনে হয়েছিল যে গণ অভ্যুত্থানের অর্জন বেহাত হয় কিনা। কারণ গণ অভ্যুত্থান আমাদের এমন একটা সুযোগ করে দিয়েছিল, এইটা ইতিহাসে বারবার খুব ক্ষণে ক্ষণে এই মুহূর্ত তৈরি হয় এরকম না। আমাদের একটা 15 বছর দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ইতিহাস আছে। এখানে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, মত প্রকাশের স্বাধীনতা যে খর্ব হয়েছে, ভোটাধিকার নাই, শ্রমিকের মজুরি নাই, এই সমস্ত কিছু বিষয় নিয়েই কিন্তু একটা জমিন তৈরি হচ্ছিল, এবং তার পরবর্তীতে ছাত্র আন্দোলনের সাথেও সেটা কোটা আন্দোলনে যুক্ত হয়ে আমরা একটা গণ অভ্যুত্থান দেখি। কিন্তু গণ অভ্যুত্থানের যে অর্জন, তখন আমরা বারবার বলছিলাম যে গণ অভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে কোনো মূল্যে, মানে এই সুযোগ আমরা পাবো না। কিন্তু আমরা যে সিস্টেমের মধ্যে আছি, মানে ফ্যাসিবাদী শাসকের উৎখাত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী যে সংস্কৃতি, সেটা তো আসলে আমরা রাতারাতি আমাদের অভ্যাস আচরণ সবকিছু থেকে বদলায় ফেলতে পারবো না। এবং আমরা যে শ্রম ব্যবস্থার মধ্যে আছি, যা শ্রমিকরা যে আইন কাঠামো ব্যবস্থার মধ্যে আছে, পুরো ব্যবস্থাটার মধ্যেও কিন্তু বাংলাদেশে গত 15 বছর আমরা যা দেখেছি, যে এই দুর্নীতি, দূষণ, সুবিধাবাদী তৈরি করা, বিভক্ত রাখা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই সিস্টেমের মধ্যে তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে আসলে সেই বিভক্ত থাকা, সেই সুবিধাভোগী হয়ে ওঠা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা আমাদের যে গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটা আমরা পুরোটা ধরে রাখতে পেরেছি এটা আমরা বলতে পারবো না। আমরা একটা সময় মনে করতাম যে সমাজের তরুণ শ্রেষ্ঠ সন্তানরা, তারা আসলে শ্রমিকদের মধ্যে কাজ করবে, সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এখন খুব অল্প সময় মানে তরুণরা হয়তো এমপি মন্ত্রী হতে চায়। নানান রকম পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আমাদের এই শ্রম কমিশন বা শ্রম আইন নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। এবং আমি মনে করি সমালোচনা করার জন্য আমাদের সমালোচনা একটা করতেই হবে। আচ্ছা, সরকার আসছে, আমি যদি সমালোচনা না করি তাহলে আমি কেমনে কি হইলাম আর কি। তো সেই সমালোচনার জন্য সমালোচনা না করে যতটুকু অর্জন হয়েছে সেটা অনেকেই এখানে উল্লেখ করছেন, আবির চৌধুরী উল্লেখ করছেন, মঞ্জু ভাই উল্লেখ করছেন, আমিও কিছুটা উল্লেখ করতে চাই। আসলে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যত মানুষের প্রাণহানি হয়েছে, তার মধ্য দিয়ে আমরা শ্রমিকরা আসলে কি পেল। যেমন গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছিলাম ছাত্ররা গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বললো আমরা পরীক্ষা দিব না। তো সরকার খুব বললো ঠিক আছে বাবারা, তোমরা পরীক্ষা দিও না। তো বাবারা বা মায়েরা পরীক্ষা দিও না। কিন্তু যখন শ্রমিকরা বললো যে আমরা 2 দিন কাজ করব না, কারণ শ্রমিকদের মধ্যেও তো সচেতনতা বৃদ্ধি পেয়ে গেছে। গণ অভ্যুত্থান তো মানুষকে সচেতন করে, তার প্রত্যাশা বৃদ্ধি করে। ফলে শ্রমিকরাও বললো আমাদের এই দাবি যদি পূরণ না হয়, আমাদের পুরনো যে সিস্টেম সেটা এখন নাই, সেই সুবিধাভোগী অংশ নাই, যারা শ্রমিক আন্দোলনটাকে জিম্মি করে রাখে, তারা যখন দাবি তুললো, তখন অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে না,
তোমাদের কাজ করতে হবে, এবং তাদের উপর নির্যাতন জারি হলো। যাই হোক, তার পরবর্তী সময় আমরা 18 দফা নামে গার্মেন্টসের জন্য একটা অর্জন ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে শ্রম কমিশন গঠিত হয়েছিল সুলতান উদ্দিন আহমেদ নেতৃত্বে। সেখানে বিভিন্ন আনোয়ার ভাই ছিলেন, আবিদ ছিলেন এনসিপির, সেখানে AKM নাসিম ভাই ছিলেন আইনজীবী, এবং আরও অনেকেই শিক্ষক বুদ্ধিজীবী ছিল। ILO আমাদের অনেক সমর্থন করেছে। এই পুরো প্রক্রিয়াটাই হতে পেরেছে আমাকে মনে হয় 480 পৃষ্ঠার একটা সুপারিশ শ্রম কমিশন দিয়েছিল, যেটা সম্ভব হয়েছে এই গণঅভ্যুত্থানের কারণে। এবং পরবর্তী সময় ওইটার ধারাবাহিকতায় দেখা গেছে যে TCC-তে সরকারের যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, সেইখানে শ্রমিক, মালিক, সরকার 3 পক্ষ মিলে, যেটা ক্যাবিনেটে যাওয়ার আগে আইন তৈরি বা আইনের বিষয়ে সুপারিশ দেওয়ার জায়গা, সেইখানে অনেকগুলো বিষয়ে সুপারিশ হয়। এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় মঞ্জু ভাইটা আমার থেকে ভালো বলতে পারবে, আমি এই TCC-তে একদমই নতুন, যে এখানে এই প্রথমই এত লম্বা সময় ধরে মিটিংগুলো হয়েছিল। এবং আমার মনে আছে মালিক পক্ষের একদিন প্রথম বৈঠকে আমাকে বারান্দায় আমরা গল্প কথা বলছিলাম, তখন বলছে এত মিটিং লাগে নাকি একটা মিটিং, সব হোমওয়ার্ক ফিল্ড ওয়ার্ক করে আসি আমরা। বলছে এখন তো নতুন সময়, এখন এটাতে হবে না। তো আমরা লম্বা সময়ে মিটিং করছি প্রত্যেকটা বিষয় নিয়ে, এবং এই প্রথম শ্রমিক পক্ষ মালিক পক্ষ উভয় পক্ষই লিখিত কাগজ দিছে। কোনো বললে হবে না যে 20 কোত্থেকে নাজিল হইল। হাতেম ভাই বলেন যে 20 নাজিল হইল কোত্থেকে, মানে আগে ট্রেড ইউনিয়ন করার সুযোগ ছিল 20% নিয়ে। একটা কারখানায় যদি 10,000 শ্রমিক থাকে, তাহলে 2,000 শ্রমিক নিয়ে আমাকে ইউনিয়ন করতে হবে। এখন 10,000 হলো 400 শ্রমিক, মানে স্ল্যাব করা হয়েছে 20 থেকে 400 পর্যন্ত। এই যে 20 থেকে শুরু হওয়া, যেখানে ছিল 20%, সেখান থেকে 20-এর থেকে ইউনিয়ন করা, এটা কিন্তু মুখের কথা না। এইটা করার জন্য আমাদের প্রত্যেককেই, আমি বলবো সরকার পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ প্রত্যেকেই কাজ করছে। হয়তো শ্রমিক পক্ষের চাওয়াটা বেশি ছিল, কিন্তু দিন শেষে সেটা হতে পারছে। আবার আমরা যখন আইনের দিকেও দেখেছি এটা হয়েছে, কিন্তু আইনে আবার গিয়ে দেখা গেল যে ইউনিয়ন করার যে সীমা, সেটা 3-এই রয়ে গেছে, যেখানে সীমাটাই উঠাই দেওয়া উচিত সেটা সেখানে রয়ে গেছে। আরও কতগুলো জিনিস, এটা আমার মনে হয় যে ইউনিয়নের বিষয়টা আমাদের প্রত্যেকেরই আরও অনেক বিষয়ে এই শ্রম আইনের জায়গাগুলো প্রচার করা দরকার, যাতে করে আমাদের শ্রমিকরা যতটুকু অর্জন হয়েছে সেই অর্জনের সুবিধাভোগী হতে পারে। এবং এখানে আইনের ভাষা, আইনের ফাঁকফোকর এত জটিল, অনেক সময় আসলে ভদ্রলোক, মধ্যবিত্ত, শিক্ষিত রাজনীতিবিদরাও বুঝতে মানে হিমশিম খাইতে হয়। ফলে শ্রমিকদের জন্য তো আরও দুরবস্থা। ফলে এই জিনিসগুলো নিয়ে যাওয়া দরকার। বাধ্যতামূলক সেফটি কমিটি হয়েছে। শ্রমিকরা চাইলেই এখন বিপজ্জনক যে কোনো কাজ সে বলতে পারে যে আমি এটা করব না। উৎসব ছুটি বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার যেই ক্ষতিপূরণের একটা তহবিল গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি, এটাও নতুনভাবে গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সামাজিক সংলাপের সিদ্ধান্ত হয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটা জিনিস, যেমন 2026 শ্রম আইনটা করলে আপনারা প্রথমেই দেখবেন যে পুরো শ্রম আইনে কোথাও মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দটা ব্যবহার করা হবে। এটা মনে হতে পারে নারী হইলেই কি মহিলা হইলেই কি, কিন্তু এগুলো আমার মনে হয় যে রাজনীতিতে আমরা কি ভাষা ব্যবহার করতেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। যৌন নিপীড়ন, হয়রানি, এগুলো নিয়েও আমাদের দীর্ঘদিন একটা লড়াই ছিল। ILO-রও প্রস্তাবনা ছিল 190 কনভেনশন থেকে। সেখানে এই প্রথম যৌন নিপীড়নের সংজ্ঞা, জেন্ডার ভিত্তিক সহিংসতার সংজ্ঞা, এবং এগুলো যদি কর্মপরিবেশের মধ্যে থাকে তাহলে কিভাবে এটা সুরাহা হবে, সেই নিষ্পত্তি কমিটিটা কীরকম হবে, সেই বিষয়েও একটা 2009-এর হাইকোর্টের রায়ের সাথে সঙ্গতিপূর্ণভাবে করা হয়েছে একটা 5 সদস্য। তো সেখানে অবশ্য ন্যূনতম ছিল, ন্যূনতমটা ফালাই দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো আমার মনে হয় যে অনেকগুলো অর্জন আমাদের আছে, যে অর্জনগুলো আমাদের চর্চার মধ্যে যাওয়া দরকার। সেই চর্চার মধ্যে যদি আমরা না যাই, তাহলে আসলে আমাদের কোথায় সমস্যা আছে সেটা বুঝতে পারবো না। এবং এই চর্চায় যাওয়ার জন্য যেটা আব্দুল কাদের বললো, আব্দুল কাদেরের কথা আমি খুব মন দিয়ে শুনতেছিলাম, খুবই ভালো লাগছে। আমরা অনেক সময় অনেককেই বলতে শুনি যে শ্রমিকদের কথা শুনতে হবে, এটা আমিও আর একসময় মনে হয় এটা ঠিক। কিন্তু শ্রমিকরা যেই জীবনের মধ্যে থাকে, সেই জীবনের মধ্যে মানে একজন, মানে ইতিহাসে তো বারবারই দেখা গেছে যে মধ্যবিত্ত তরুণ শিক্ষিতরাই মানে শ্রমিকদের সাথে একত্রিত হয়ে কাজ করছেন। শ্রমিক ইস্যু তো শুধু শ্রমিক ইস্যু না, শ্রমিক ইস্যুটা একই সাথে একটা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন। ফলে সেই জায়গায় আসলে আমাদের তরুণ বলি, মধ্যবিত্ত বলি, শিক্ষিত রাজনৈতিক সচেতন কর্মী যারা, তাদেরকে কাজ করতেই হবে। কারণ শ্রমিকরা, যেমন জাহিনা বলছিলেন যে আমরা তাদেরকে পশু হিসেবে ট্রিট করে কথা বলছি কিনা, আমরা হয়তো কখনো তাদেরকে সংখ্যা মনে করতেছি, কখনো জমায়েত মনে করতেছি, মানে যে মানুষের আসলে কোনো প্রাণ নাই, মানে সে খালি কাজই করে যাবে। যেমন গার্মেন্টসের ভিতরে যদি আমরা দেখি যে গার্মেন্টসের ভিতরে যে পরিবেশ, আপনারা সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে যাইতেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আবার যখন ভিতরে যাচ্ছে, মেশিন মানে একটা সিস্টেমের মধ্যে মেশিন সাউন্ড করতেছে, সবাই কাজ করতেছে, পুরো কাপড় আসতেছে, পুরো প্রসেসটা দেখে মনে হবে যে পুরো যে
কমোডিটিগুলো আছে, যেটা একটা মেশিন থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে শব্দ, প্রত্যেকটা জিনিসের মনে হবে যে এদের বোধহয় প্রাণ আছে, কিন্তু শ্রমিকদের প্রাণ নাই। বিকজ যেই শ্রমিক সে খায়ে পুষ্টি হয়ে সে ওখানে কাজ করতে যাবে, এটা তো হচ্ছে না। আমাদের ক্যাপিটালিজমের ওই বিকাশের জায়গাটা আমরা এখনো পৌঁছাই নাই। এখন যেই শ্রমিক আছে সে তার বয়স 30-এর নিচে এবং মানে 15-র উপরে, 18 কাগজে কলমে হইতে হয়, এবং সে তার যেই তারুণ্যের যেই তার ফিজিক্যাল যেই এটা থাকে সে সর্বোচ্চ দিয়ে সে কাজ করে এবং একটা সময় তার সমস্ত শক্তি ক্ষয় করে ওখান থেকে চলে আসে। এবং এইটার সমাধান করার জন্য শফিক ভাই যেটা বলতেছিলেন যে খাবারের বিষয়টা, তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক রকম এনজিওদেরকে প্রজেক্ট করতে দেখছি যে তারা আয়রন ট্যাবলেট খাওয়াইছে যে পুষ্টি করতে হবে। তো পুষ্টি তো আর আয়রন দিয়ে হবে না। আপনি মালিকের যেই কফি খায়, মালিক যেই প্রোটিন খায়, সেই প্রোটিন আপনি শ্রমিককে খাইতে বলবেন না। আপনি বলবেন লাল শাক খাও, তুমি কচুর শাক খাও, ঠিক আছে কচুর শাক লাল শাক আমি এগুলো খাইলাম, কিন্তু আমার প্রোটিনের চাহিদা তো সব কিছুর মধ্যে পূরণ হবে না। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা বর্তমানে যে শ্রম আইনটা পেয়েছি গণঅভ্যুত্থানের পাটাতনে, নতুন একটা সংসদ হয়েছে, নির্বাচিত সরকার সেটাকে আইনে পরিণত করেছে, সেটা আমাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি যেই জিনিসগুলো আমাদের এখনো নাই, যেটা একটা মধ্যমায়ের দেশে আসলে হওয়ার কথা, সেই বিষয়ে রাষ্ট্রের এবং সরকারের মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্র আসলে কতটুকু গণতান্ত্রিক, কতটুকু শ্রমিক বান্ধব, ওইটার প্রমাণই হয় হচ্ছে আসলে শ্রমিকরা ওই দেশে কেমন আছে। তো সেই জায়গা থেকে আমরা মে দিবসের 140 বছরে এসেও আমরা 8 ঘন্টার কথা বলি, কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে নাই। এই জায়গা থেকে যে শ্রমিকের পক্ষে কোনোভাবেই আসলে 8 ঘন্টা কাজ করে সেই নিজেই খুঁজে যে কোথায় আসলে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করা যাবে। তো সেই জায়গায় আমাদের যদি একটা জাতীয় ন্যূনতম মজুরি, মর্যাদাপূর্ণ মজুরি না হয়, আমরা অনেক সময় বলি বাঁচার মতো মজুরি, কিন্তু এটা যদি মর্যাদাপূর্ণ মজুরি না হয় তাহলে আসলে শ্রমিকের পক্ষে ও 8 ঘন্টায় কাজ করবো না, আমি এর বেশি করবো না, এটা বলা সম্ভব না। তো ফলে এই জায়গাটা খুবই জরুরিভাবে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া দরকার। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টা, আমরা আশা করি যে বর্তমান সরকার যেখানে আছে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি আমাদের শ্রমিক, ছাত্র, রাজনৈতিক কর্মী যারাই আছে তাদেরকে এই শ্রম ইস্যুটাকে খালি শ্রমিকের ইস্যু বলে মানে একটু দূরে না রেখে এটাকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে সামনে রেখে কাজ করা দরকার। কারণ আমরা ইতিহাসে যতটুকু দেখেছি, কোনো ইতিহাসই দেখায় না শ্রমিকরা জান না দিলে বা বাংলাদেশের মানুষ না জান না দিলে বা বড় কোনো আন্দোলন না হলে কোনো পরিবর্তন বা আইনেরও ম্যাসিভ পরিবর্তন হয়েছে। 2026-ও তাই, 2013-তে যখন রানা প্লাজা হয়েছে তখনও তাই। 2013-তে রানা প্লাজা হওয়ার পরেই কিন্তু বড় রকম আইনের পরিবর্তন হয়েছে। আইনের যদি আমরা দেখি 5 বার যে পরিবর্তন হয়েছে তার মধ্যে 2013, 18 এবং 26, 13 সালে প্রায় 87টা আইনের পরিবর্তন হয়েছে এবং এবার হয়েছে 93টা। এখানে এটা শুধু সংখ্যাগত জায়গা থেকে না, গুণগত জায়গা থেকেও এটার সমৃদ্ধিটা তখনই হবে যখন এইখানে এই সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তারা এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা, যেমন আমি মাঝে মাঝে একটু পথহারা হইলে ইতিহাসের শরণাপন্ন হওয়ার চেষ্টা করি। যেমন অনেকেই বলে যে এটা অনেকে আমার ক্রেডিটও দিতে চায় না, যতটুকু হয়েছে ততটুকুরও ক্রেডিট দিতে চায় না। ক্রেডিট দিলে কে ক্রেডিট পেয়ে গেল, সরকার পাইলো না যারা কাজ করছে তারা পাইলো, এই জন্য আমরা অনেক খুব কার্পণ্য করি। আমার মনে হয় এই কার্পণ্যটা করা উচিত না। অবশ্যই গণঅভ্যুত্থান, সরকার, সবারই এখানে ভূমিকা আছে। তো এই যে মানে এখানে যেই পরিবর্তনগুলো হয়েছে আমরা ইতিহাসে গেলেও দেখি যে বারবার এইরকম ঘটনা, যেমন ধরেন বাংলাদেশের ইতিহাস যদি দেখি, 71-এর পরে সবচেয়ে বেশি পরিবর্তনের জন্য মানুষ আকাঙ্ক্ষী হয়ে উঠছিল যে কী ধরনের পরিবর্তন করা যায়। 90-এর পরে সবচেয়ে বেশি মানুষ আকাঙ্ক্ষা ছিল যে এবার কি করতে পারি। আমরা করতে পারি না, কিন্তু মানুষ তার সমস্ত শক্তি দিয়ে করতে চেষ্টা করছিল, তার অনুপ্রেরণার জায়গাটা দিয়ে। এবং 90 সালের পরে 92 সালে প্রথম শ্রম আইন কমিশন হয় এবং সেইটা হওয়ার পরে সেটা চলতে চলতে সেটা 2006-এ গিয়ে ওঠে। এবং 2006 কখন হয়? যখন 2006 মজুরি আন্দোলনে বাংলাদেশের বড় অংশ শ্রমিকরা নেমে যায়, তখন মালিকদেরও মনে হয় যে হ্যাঁ আমাদের করতে হবে। 2013 সালে কখন হয়? যখন মালিক পক্ষ মনে করেন, সরকারও মনে করে যে রানা প্লাজা এতগুলো মানুষ মারা গেছে, এটা তো আমাদের ভাবমূর্তি শেষ, তাহলে আমাদের ভাবমূর্তি রক্ষা করতে হবে। ফলে ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে ইউনিয়নের শর্ত কমানো হয়েছে নানাভাবে। এবং আপনারা যদি একদম 100 বছর আগেও আমরা যদি নিউ ইয়র্কের ট্রায়াঙ্গেল সোয়েটারে যেখানে আগুন লেগে 146 জন শ্রমিক মারা গেছিল, তারপরেই দেখা গেছে যে ওখানে প্রথম ইনভেস্টিগেশন কমিটি হয়, সেখানে কমিশন হয়, সেখানে সেফটি কমিটি হয় 1911, 15। এর পরবর্তী সময় দেখা গেছে ওখানে প্রায় 36টা আইনের পরিবর্তন হয়েছে। ফলে ইতিহাসে আমাদের পরিবর্তনের জন্য আন্দোলন এবং প্রাণ দেওয়া, দুইটার মাঝখানে কোনো পথ আমরা দেখি নাই। ফলে আন্দোলনটা যদি জারি না থাকে, আমাদের স্বর এবং ঐক্যবদ্ধ না থাকে, আমরা এখনো এমন অবস্থায় যাই নাই যে শুধু টেবিল টক করেই আমরা সমাধান করতে পারবো। তো আমাদের একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটছি বলে আমরা আশা করি। আর সেই জায়গা থেকে আমরা চাই যে আমাদের শ্রমিক আন্দোলনে
মানে শ্রমিকদের যাতে রাস্তায় নেমে বারবার হয়রান হতে না হয়, আমাদের সরকার যাতে গণতন্ত্রের পথে হাঁটতে পারে এবং সরকারকে জবাবদিহিতামূলক জায়গায় রাখাটা খুবই জরুরি। যেমন শ্রম মন্ত্রণালয়ের ডল, ডাইফ, মল যেই প্রতিষ্ঠানগুলোই রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে সরকারকেও জবাবদিহিতা করা মানে সরকারের সমালোচনা করা না, সরকারকে সাহায্য করা। তো যাই হোক, আমি শেষ করতে চাই, অনেকেই বলেন যে এটা আইএলওর জন্য হয়েছে, অনেকে বলে এটা তো গত সরকারই করছিল আইনটা, এটা নিয়ে এত করার কিছু নাই, গত সরকার করছে, আমরা তার অংশ হিসেবে করছি। তা আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থান আমাদেরকে সুযোগ করে দিছে আইএলওর যে প্রস্তাবনাগুলো সেগুলোকে এক করার এবং আমাদের অন্যান্য যে চিন্তাগুলো সেগুলো একত্রিত হওয়ার, এবং এই পাটাতনের মধ্যেই সে একটা গণতান্ত্রিক পরিবেশে সংসদ হওয়ার পরবর্তী সময় আমরা এই আইনগুলো করতে পেরেছি। তো আমরা আশা করি ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো এবং আমাদের শ্রমিকরা যারা আমাদের অর্থনীতির প্রাণ, তারা জমায়েত বা সংখ্যা হিসাবে না, তারা আমাদের স্বপ্ন হিসেবে থাকবে। ধন্যবাদ।